আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সম্মানিত দর্শক, একটা দৃশ্য কল্পনা করুন। পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, ঠিক সেই জায়গায় একদল মানুষ মিলে একজনকে পিটিয়ে মেরে ফেললো, কিন্তু এর কোনো বিচার হলো না, যথাযথ তদন্ত হলো না, কোন রকমের কোনো দায় অনুভব করলো না কেউ। এমন দুঃখজনক ঘটনা কোনো দূর দেশের নয়, অর্থাৎ বিদেশের নয়, এটা আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশেরই ঘটনা এবং খুব পুরনো ঘটনাও নয়। 2025 সালের বাংলাদেশেই এমন অসংখ্য ঘটনা খুঁজে পাবেন আপনারা। যে সংখ্যা বা তথ্য উপাত্ত নিয়ে কথা বলবো আজ, সেগুলোর একটিও বানানো নয়, মানে আমার মন গড়া কোনো তথ্য নয়। এসব তথ্য হচ্ছে প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠনের, তারাই বলেছে এই কথা। তাই ধরে নিতে পারেন এটা আপনার বিশ্বাসটা লক করতে বাধ্য। সাথে দু একটি কথা বলবো অকল্পনীয় নীরবতার দায় নিয়ে। পুরো কন্টেন্টটি 5 বা 6টি অধ্যায়ে বা ধাপে সংক্ষেপে কথাগুলো বলতে চেষ্টা করব আমি। প্রথম অধ্যায় হচ্ছে মব। এখন মব নিয়ে কথা বলতে গেলে প্রথমেই প্রশ্ন করি। প্রশ্ন হলো, এই যে বছর জুড়ে এত মব হলো বা হচ্ছে মাঝে মধ্যে, এর বিপরীতে দেশের প্রচলিত আইন কি করেছে, কি করছে? এসব প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনেও জাগে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আসক, তারা বলছে 2025 সালে শুধু মব সন্ত্রাসী নিহত হয়েছেন অন্তত 197 জন। এই অন্তত মানেই সংখ্যাটি হয়তো আরো বাড়বে। আগের বছর যে সংখ্যা ছিল 128 জন, অর্থাৎ এক বছরের ব্যবধানে মৃত্যুর সংখ্যা, মৃতের সংখ্যা ভয়ঙ্কর ভাবে বেড়েছে। বলুন তো, এই মব কারা? কখনো ছাত্র জনতা নাম নিয়ে, কখনো ধর্মের নামে, তৌহিদি জনতার নামে, কখনো চোর সন্দেহে, আবার কখনো রাজনৈতিক পরিচয়ে। আমরা মব দেখেছি, আমরা মব দেখছি। এর মানে হলো আইনের কোনো প্রক্রিয়া ছাড়াই মানুষ মারার যেন ওপেন লাইসেন্স পেয়ে গেছে কেউ কেউ। মানে মৃত্যুটা, কাউকে মেরে ফেলাটা একেবারেই সহজ হয়ে গেছে। খেয়াল করুন, রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হলো। পুলিশ ঘটনাস্থলেই ছিল, কিন্তু হস্তক্ষেপ করেনি, কোনো ধরনের ভূমিকাই তারা রাখেনি। এজন্যই প্রশ্ন করি বা করতে ইচ্ছে করে, আইন কি তখন ছুটিতে ছিল? দর্শক, এর বেশি কিছু বলতে চাই না। চলুন দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কারাগার। আপনি বলুন, কারাগার কি শাস্তির জায়গা, নাকি অপরাধীকে শুধরানোর জায়গা, নাকি কারাগার হচ্ছে মৃত্যু উপত্যকা? আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে 2025 সালে কারাগারেই মারা গেছেন অন্তত 107 জন। এর মধ্যে 69 জন হাজতি, 38 জন সাজাপ্রাপ্ত কয়েদি। কেবল ঢাকা কেন্দ্রীয় কারাগারেই মৃত্যু হয়েছে 38 জনের, অন্যান্য কারাগারেও এই সংখ্যা আছে। এখন আপনি বলুন, এরা কি সবাই দোষী সাব্যস্ত হয়েছিলেন, দোষী ছিলেন? না, প্রশ্নই ওঠে না। এদের অনেকেই বিচারাধীন ছিলেন, অনেকেই জামিনযোগ্য মামলায় আটক ছিলেন। সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যুর পর হাতকড়ার ছবি, তার হাতে হাতকড়া ছিল, সেই ছবি ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তাই সাধারণ মানুষ প্রশ্ন করছেন, মৃত মানুষকেও কি শত্রু মনে করে এই রাষ্ট্র, নাকি ভয় পায়? এরপর তৃতীয় অধ্যায়, বিচার বহির্ভূত হত্যা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নাম কিন্তু বদলেছে, কিন্তু চর্চা বদলায়নি।
2025 সালেই কমপক্ষে 38 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, হেফাজতে অসুস্থ হয়ে মৃত্যু, এসব এখন সেভাবে বলা হয় না, কারণ নাম বদলে গেছে। কিন্তু বিচার ছাড়াই মৃত্যুর সংস্কৃতি কিন্তু বদলায়নি, এটি রয়ে গেছে। প্রশ্নটা তাই অপরিহার্য, যদি আদালতই শেষ কথা না হয়, ভরসার জায়গা হয়ে উঠতে না পারে, তাহলে রাষ্ট্র কেন? চতুর্থ অধ্যায়, রাজনৈতিক সহিংসতা। এই ক্যাটাগরিতে কারা সুবিধা পাচ্ছে? আসক বলছে 2025 সালে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 102 জন, আহত হয়েছেন প্রায় 4744 জন। সবচেয়ে ভয়াবহ তথ্যটা কি জানেন? দলীয় অভ্যন্তরীণ কোন্দলে, বিশেষ করে বিএনপির ভেতরকার দ্বন্দ্বে বা প্রতিহিংসায় নিহত হয়েছেন কমপক্ষে 39 জন। অর্থাৎ রাজনীতি এখন আর আদর্শের লড়াই নয়, এটা হয়ে গেছে শক্তি এবং দখলের যুদ্ধ। আর সরকার, ঘটনা যাই ঘটুক না কেন, সরকার কখনো নীরব থাকছে, কখনো নির্বাচিতভাবে মানে বাছাই করে করে টার্গেট অনুযায়ী গ্রেফতার করছে, কখনো বিচার বিলম্বিত করার কৌশল প্রয়োগ করছে, এছাড়া জামিন দিচ্ছে না, মামলার নিষ্পত্তি সহজে করছে না। এমন ঘটনা তো গুণে শেষ করা যাবে না। পঞ্চম অধ্যায়, সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমকে আপনারা কিসের জন্য স্তম্ভ বলেন? কিন্তু এখন দেখা যাচ্ছে কথা বললেই শাস্তির খড়গ নেমে আসে। 2025 সালে 381 জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। 123 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, 118 জন সরাসরি হামলার শিকার হয়েছেন, 3 জন নিহত হয়েছেন এবং 4 জনের লাশ উদ্ধার হয়েছে, তাও রহস্যজনকভাবে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এবং অতি সম্প্রতি আপনারা দেখেছেন প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, লুটপাট করা হয়েছে। তাই জানতে চাই, এই দেশ কি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে সত্য বলাই অপরাধ? ষষ্ঠ অধ্যায়, সংখ্যালঘু। সংখ্যালঘু নিয়ে কি বলবো? এরা কি নাগরিক না সহজ টার্গেট? 2025 সালে হিন্দু সম্প্রদায়ের উপর 42টি হামলা হয়েছে। এর মধ্যে বাড়িঘর পোড়ানো হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, প্রতিমা ধ্বংস করা হয়েছে এবং জমি দখলের হরিলুটো হয়েছে। আর বৌদ্ধ মন্দিরে পর্যন্ত হামলা হয়েছে। এক্ষেত্রে প্রশ্নটা খুব অস্বস্তিকর, আমার খুবই অস্বস্তি লাগছে, কিন্তু করা জরুরি। এই রাষ্ট্র কি সবাইকে সমান চোখে দেখছে? মাঝে মধ্যে যে আন্তর্জাতিক সতর্কতা বা হুঁশিয়ারির খবর পাওয়া যায়, সরকার কি সেসব শুনছে? আপনারাও জানেন, বিদেশি অনেক মানবাধিকার সংস্থা, দেশি মানবাধিকার সংস্থা বছর জুড়ে সরকারকে বারবার সতর্ক করেছে। তারা বলেছে আইনের শাসন দুর্বল, বিচার বিলম্বিত, নাগরিক নিরাপত্তা ঝুঁকিতে, এই জায়গাগুলোতে মনোযোগ দিতে, কাজ করতে, সুরাহা করতে। কিন্তু সরকার বলেছে সব ঠিক আছে, আশাকের রিপোর্ট বলছে সব ঠিক নেই। এদিকে সাধারণ মানুষ বলছে কিচ্ছু ঠিক নেই, আমরা নিরাপদ নই। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না। শান্তিতে নোবেলজয়ী একজন মানুষের কাছ থেকে তার শাসনামলে মানুষ প্রকৃত শান্তি আশা করে। কিন্তু যদি বাস্তবে দেখা যায় অহরহ মব হচ্ছে, এখানে সেখানে লাশ পড়ছে, কারাগারে যখন তখন মৃত্যু হচ্ছে, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, অথচ যথাযথ বিচার হচ্ছে না, আইন কাজ করছে না, তখন এই প্রশ্নটা আর রাজনৈতিক থাকছে না বা থাকে না, প্রশ্নটা হয়ে যাচ্ছে নৈতিক। তাই প্রশ্ন করি, এই সরকার বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? সুপ্রিয় দর্শক শ্রোতা,
এই প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছ থেকে। আপনার মতামত লিখে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবন হোক নিরাপদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ঐতিহাসিক সন্ধিক্ষণ পার করছে, খালেদাবিহীন বাংলাদেশে এবং খালেদাবিহীন বিএনপিতে এই মুহূর্তে কি রসায়ন হচ্ছে এবং আগামীতে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে, আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী সেই কথাগুলো বলার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির কোনো বিকল্প নেই। দেশের রাজনীতি, সামনের নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ড চালিয়ে নেওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট থেকে শুরু করে দেশের স্থিতিশীলতা, এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা সহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় কাঠামো, এটাকে চলমান রাখার জন্য যে পলিটিক্যাল শক্তি দরকার, রাজনৈতিক শক্তি দরকার, সেই রাজনৈতিক শক্তির পুরোটাই এই মুহূর্তে বলতে গেলে বিএনপির উপর নির্ভর করছে। বিএনপি যদি এই সময়টাতে ব্যর্থ হয়, তাহলে এই দেশ সেনাবাহিনীর অধীন চলে যেতে পারে। এই দেশ দক্ষিণপন্থী গ্রুপ, ইসলামিস্ট যারা রয়েছেন, তাদের কবলে চলে যেতে পারে, অনেকটা আফগানিস্তানের তালেবানি কায়দায়। অথবা এই দেশে মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু হয়ে যেতে পারে আফ্রিকার যে দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে, সেই সুদানের মতো, সেই রুয়ান্ডার মতো। এবং আমাদের এই 18 কোটি জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে যদি কোনো কারণে মন দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসে, বিশ্বাস করেন, মানুষের মাংস, এক মানুষ অন্য মানুষের মাংস কামড়ে খাওয়া ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প থাকবে না। এবং যখন এই 18 কোটি মানুষকে নিয়ে এই বাংলাদেশ গাঙ্গেয় বদ্বীপ বিপদে পড়বে, এখন যে সকল বান্ধব আমরা দেখছি, আমেরিকা সেন্ট মার্টিন নিতে চাচ্ছে, ভারত দখল করতে যাচ্ছে, পাকিস্তান তারা নিজেরা দেউলিয়াত্ব সত্ত্বেও বাংলাদেশের রাজনীতির ব্যাপারে নাক গলাতে চাচ্ছে। যদি আমাদের নিজেদের মধ্যে সংহতি না থাকে, উন্নয়নের চাকা উল্টে যায়, রাজনীতির যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো দেশ আমাদের দিকে ফিরেও তাকাবে না। আমরা এই ঢাকা শহরে বসে বসে যারা বিভিন্ন রকম কথাবার্তা বলছি, বিশ্বাস করেন সেই হেলাল হাফিজের কবিতার মতো, গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ শহরে আসবে, কোন বাড়িতে খাবার আছে, কোন বাড়িতে অর্থ আছে, খুঁজে খুঁজে প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ মেরে 5 কেজি চাল, 1 কেজি চাল, 1 মুঠো ডাল নেওয়ার জন্য খুনোখুনি শুরু করে দেবে। আজ প্রায় 15 লক্ষ রোহিঙ্গাকে আমরা খাওয়াচ্ছি রাষ্ট্রীয় অর্থে, বিদেশিরা সামান্য কিছু দান খয়রাত করছে।
এই 15 লক্ষ দুর্ধর্ষ রোহিঙ্গা কক্সবাজার অতিক্রম করে চট্টগ্রাম চলে আসবে, নোয়াখালী কুমিল্লা থেকে শুরু করে ঢাকার উপকেন্দ্রে চলে আসবে এবং আমাদেরকে ছিঁড়ে কুটে খেয়ে ফেলবে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কেবলই মাত্র রাজনৈতিক নেতৃত্ব দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। কোনো পুলিশ দ্বারা, কোনো মিলিটারি পাওয়ার দ্বারা, কোনো অ্যাটমিক বোমা দ্বারা। এই যে চলমান সমস্যাগুলো যেগুলো চলছে, এগুলোর যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করা সম্ভব নয়। এখন রাজনীতির ময়দানে যে ভারসাম্যহীনতা চলছে, আওয়ামী লীগের অবর্তমানে যে একটা বিরাট শূন্যতা, সেই শূন্যতার মধ্যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো গত 17 মাসে যারা একটি ওয়ার্ডের, মানে গ্রাম অঞ্চলের যে ওয়ার্ডগুলো রয়েছে, ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ড, সেখানে 2 থেকে 2,500 ভোট পেলে একজন মেম্বার হতে পারে। এইরকম 2 থেকে 3,000 ভোট পাওয়ার যাদের যোগ্যতা নেই, এইরকম অন্তত পক্ষে 1,000 লোকের তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, যারা 2,000 ভোট পাওয়ার কোনো যোগ্যতা এখন পর্যন্ত নেই। কিন্তু গত 17 মাসে এরকম 1,000-এর মতো নতুন নেতা, তারা মনে করছে যে তারা এমপি হতে পারে, তারা মন্ত্রী হতে পারে, তারা প্রধানমন্ত্রী হতে পারে, তারা রাষ্ট্রপতি হতে পারে। এবং তারা এই যে তাদের যে অভিলাষ, সেই অভিলাষটাকে পূর্ণ করার জন্য তারা মব করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে এবং রাষ্ট্রের যে মৌল ভিত্তিগুলো আছে সেখানে তারা একের পর এক আঘাত করেছে এবং তারা বিজয়ী হয়েছে। আর এখন এই সময়টিতে এসে 2025 সনের আমি যে ভিডিওটি করছি, শেষ রজনীতে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত্রে, আজকের দিনের বাস্তবতা হলো ওই 1,000 লোক যারা এই সমাজের যারা পিলার ছিল, রাজনীতির শক্তি ছিল, রাষ্ট্রযন্ত্রের শক্তি ছিল, তাদের সবাইকে বলতে গেলে অক্ষম করে, নির্মূল করে, ভয় দেখিয়ে তারা যে বাংলা ভাষায় যেটিকে বলা হয় তাফালিং, তারা যে তাফালিংগুলো করেছে, এখন এই সময়টিতে এসে তারা অলমোস্ট সবাই চুপসে গেছে। 1,000 তো দূরের কথা, এখন একজন লোকও ওই, মানে যাকে বলা হয় মব করার মতো, যারা একসময় মব করত, তারা কেউ আর এখন আগের অবস্থানে নেই। তারা বুঝতে পেরেছে যে 3,000 ভোট তারা পাবে না, অধিকন্ত এই সমাজ তাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে। তো ধরুন একটা সমাজে বা একটা বনে 1,000 হাতি আছে, তো এমন একটা পরিবেশ তৈরি হলো যে 1,000 হাতি এই বন থেকে চলে গেল, আর বনের যে খরগোশ আছে যারা, তাদের মানে 1,000টি বেলুন তৈরি করা হলো হাতির মতো করে, তার মধ্যে একটা খরগোশ ঢুকিয়ে দেওয়া হলো। তো সেই হাতিগুলো, মানে বেলুনের মধ্যে থাকা খরগোশগুলো হাতির স্রোত ধরে তারা সেই 16-17 মাস পুরো জঙ্গল তারা তাণ্ডব চালালো। এবং বনের অন্যান্য যারা প্রাণী রয়েছে, সেটা সজারু, হরিণ, শিয়াল ইত্যাদি যে প্রাণীগুলো আছে, তারা ওই হাতিকে, মানে হাতির যে বেলুন কাঠামো, সেই কাঠামোর মধ্যে মূলত খরগোশ, তাদেরকে হাতি মনে করে তারা ভয়ে থর 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 করে কাঁপলো।
এরপর একটা সময় সব বেলুনগুলো ফুটো হয়ে গেল, খরচগুলো পাতার আড়ালে লুকিয়ে গেল। তখন বনের মধ্যে যে ভারসাম্যহীনতা তৈরি হবে, আমাদের এই সমাজে এখন ঠিক সেই রকম ভারসাম্যহীনতা শুরু হয়ে গেছে। এখন সরকারের কোনো সেক্রেটারি, জেলার কোনো ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, সংসদ সদস্য, পৌরসভার মেয়র, মন্ত্রী, মানে এই যে পদ পদবী ধারী যে লোকজন, তাদের অস্তিত্ব নেই। আর আগামীতে তারা এই পদ পদবীতে এসে রাতারাতি কোনো কিছু করবে, সেই ব্যাকবোনটি অর্ধেকটা নষ্ট হয়ে গেছিল সেই শেখ হাসিনার জমানাতে, তার নিজের দলের মধ্যে আর অন্য দলের মধ্যে জাস্ট 50% আপনার ব্যাকবোন নষ্ট হয়ে গেছে। জুলাই আগস্ট বিপ্লবের পরে আওয়ামী লীগের যে লোকজন, যাদের মানে অতিরিক্ত লোভ, কামনা, বাসনা ইত্যাদি কারণে যাদের 50% ব্যাকবোন নষ্ট হয়ে গিয়েছিল, তারা সব পালিয়ে গেছে। আর আওয়ামী বিরোধী শক্তিদের যে 50% ব্যাকবোন ছিল আওয়ামী লীগ জমানাতে, তাও এই গত 17 মাসের মবের কারণে, মানে ওই যে মানে হাতিরূপী খরগোশদের যে দাপটে দেখা গেল যাদের আরো 30% সেই মানে ব্যাকবোনের যে শক্তি, সেই শক্তি নষ্ট হয়ে গেছে। এটা কিভাবে? দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি সেই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ওনার সেই 17 মাস আগের একটা ভিডিও দেখেন, চেহারা দেখেন, কথাবার্তা শুনেন, আর এখন ওনার বক্তব্য শুনেন। আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ জমানাতে যদি তার 50% ব্যাকবোন থেকে থাকে, এখন তার আসলে 25% ব্যাকবোন আছে কিনা। তিনি ভয় পাচ্ছেন, দ্বিধা, সংকোচ, মানে কেমন যেন হয়ে গেছেন। আপনি যান রুহুল কবির রিজভীর দিকে, আপনি যান মির্জা ফখরুল সাহেবের দিকে, তারপরে অন্যান্য যে সকল বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, মির্জা আব্বাসের দিকে তাকান, দেখবেন যে আওয়ামী লীগ জমানাতে তাদের যে কণ্ঠস্বর ছিল, কথাবার্তা ছিল, দাপট ছিল, সেটা এখন আর নেই এই 17 মাসের অবস্থার কারণে। এরকম ধরুন আপনার এখন যে ব্যাকবোন আছে, ব্যাকবোন তো বুঝেন মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ঘাড়ের সাথে, এই মেরুদণ্ড দিয়ে ফুল মানে আপনার যখন শক্তি থাকে, আপনি 1 মন বোঝা মাথায় করে নিতে পারেন। বোঝার চেষ্টা করুন। যদি আপনার ব্যাকবোনটি 30% থাকে, তাহলে আপনি 1 মন যদি হয় 40 কেজি, 40 কেজির 30% আপনি মাথায় নিতে পারবেন, তাই নয় কি? আচ্ছা, এখন যারা রাজনীতিবিদ রয়েছেন, দেশের যে বোঝা, সেই বোঝার তাদের অংশে যেটি আছে, সেই অংশের 30% তারা নিতে পারবেন মাথায়। বাকি 70% তা যত দামি হোক, যা কিছু হোক, তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে যেতে হবে, কারণ ওটা মাথায় নিলে মরে যাবে। আর আওয়ামী লীগের যে লায়াবিলিটিস গুলো রয়েছে, সেখানে যে তাদের যে লায়াবিলিটিস, তাদের যে চাহিদা, সেটার দায় দায়িত্ব কিন্তু এই যে অনলি 30% যারা মেরুদণ্ডের অধিকারী, তাদেরকে এই দায় দায়িত্ব নিতে হচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করুন, বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, টপ টু লো, সবারই শক্তি, সামর্থ্য, ক্ষমতা যা থাকার কথা, সেই শক্তি সামর্থ্য এখন তাদের যা থাকার কথা তার 30% আছে।
তো এই 30% শক্তির সামর্থ্য দিয়ে তাদেরকে, মানে অন্যান্য সময় যদি আওয়ামী লীগ থাকতো বা অন্যান্য রাজনৈতিক দলের একটা স্বাভাবিক অবস্থা থাকতো, তাহলে তারা যে দায় দায়িত্বগুলো মাথায় বা বোঝা মাথায় গুলো নিতেন, তার চাইতে অন্তত 4-5 গুণ বোঝা তাদেরকে নিতে হচ্ছে। ফলে কি হলো, আয়দার তারা মরবে অথবা এই দেশের যে সমস্যাগুলো আছে, সম্পদগুলো আছে, যা কিছু আছে, সব রাস্তায় পড়ে থাকবে। অর্থাৎ কিয়ামতের ময়দানের মতো অবস্থা হয়ে যাবে। মানুষ এই দুনিয়াতে কিছু টাকা পয়সার জন্য কত কিছু করে, তো কিয়ামতের ময়দানে সমস্ত পৃথিবীর লুকায়িত ধন সম্পদ, হীরা মণি মুক্তা জহরত, যেগুলো আকাশে বাতাসে পানিতে মাটিতে মিশ্রিত অবস্থায় লুকায়িত অবস্থায় আছে, আল্লাহ সেদিন সব উন্মুক্ত করে দেবে। কিন্তু সেদিন সেগুলো বহন করার মতো, রাখার মতো প্রয়োজনও থাকবে না, আর সম্ভব হবে না। এখন বাংলাদেশে ধরুন যে বেকার সমস্যা আছে, যে সেন্ট্রাল রিজার্ভের সমস্যা আছে, বৈদেশিক ঋণ আছে, টাকার অভাব আছে, বেকার সমস্যা আছে, এরকম 1000টা সমস্যা। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার, সেই পরিবেশ পরিস্থিতি, সেই ম্যান পাওয়ার, দক্ষতা, অভিজ্ঞতা নেই। এমনকি এখন যারা সরকার চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তাদের টিল নাও, এখন পর্যন্ত তাদের ব্যক্তিগত জীবনে যে সফলতা আছে, জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা যা কিছু আছে, এর 10 ভাগের 1 ভাগ, মানে শক্তি সামর্থ্য জ্ঞান গরিমা বুদ্ধি প্রজ্ঞা, আপনি বলেন তো বিএনপি এবং জামাতের কোন লোকটার আছে? আপনি একজন সিএস আবরারের কথা চিন্তা করেন, একজন ফজল কবিরের কথা চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা চিন্তা করেন। আপনার কি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে তারেক রহমান সাহেব বা ডক্টর শফিকুর রহমান সাহেব খুব বেশি যোগ্যতা পাবো আপনার কাছে মনে হয় যে তারা পারবেন? কেন পারবেন বলেন তো? অথবা এখন যারা আছেন, সেটা আসিফ নজরুল হোক, রেজওয়ানা হোক, তারপর চুল সাদা আর এক ভদ্রলোক আছেন, সেই আদিলুর রহমান আছেন, খলিলুর রহমান আছেন, মানে এদের সবার তো ব্যক্তিগত জীবনে শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক ভিত্তি, ব্যবসা বাণিজ্য বিএনপি আওয়ামী লীগ জামাতের যে কোনো নেতার চেয়ে বেশি, কিন্তু তারা পাচ্ছেন না কেন? ওই একই সমস্যা, তাদের ভার বহন করার ক্ষমতা আছে 10%, আর সমস্যা হলো 100%। তারা পারছেন না, অনলি 10% সমস্যার সমাধান করতে পারছেন। বিএনপির ক্ষেত্রে এটা আরো বেশি হয়ে যাবে। তো কাজে বিএনপি ক্ষমতায় এলো, রাষ্ট্র পরিচালনা করলো, এতে কি সমস্যার সমাধান হবে? হবে না। অধিকান্ত বিএনপির যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত, ক্রন্দল যেটা রয়েছে, সেটি বেগম জিয়ার অনুপস্থিতিতে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এমন প্রবল আকার ধারণ করবে যে বিএনপি দেশ জাতি ইলেকশন নিয়ে চিন্তা করা তো দূরের কথা, নিজের ঘর সামলানোর জন্য তাকে মানে 10 বার দৈনিক 10 বার ইয়ানফসি বলতে হবে। দ্বিতীয়ত, বেগম জিয়াকে ঐক্যের প্রতীক মনে করে বিএনপির উপরে অনেকে রহম করেছেন, অনেকে বিএনপিকে সমীহ করেছে। বেগম জিয়ার সাথে অনেকের ব্যক্তিগত সম্পর্ক, বিশেষ করে জামাতের ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক কিছু হয়নি, কিন্তু আগামী 15 দিনে দেখবেন যে জামাত ধৈর্য হারিয়ে ফেলেছে। ধৈর্য হারিয়ে ফেলার পর বিএনপি ধৈর্য হারিয়ে ফেলবে। এর ফলে কি হলো, 17 বছর পরে তারেক রহমান সাহেব বাংলাদেশে যে এসেছে, তিনি
এই যে চলমান সমস্যার মানে আগা মাথা কোনো কিছুই বুঝতে পারবেন না। এটা কেউ বুঝতে পারে না। সম্রাট বাবরও পারেননি, আলেকজান্ডারও পারেননি, তাকে ভারত থেকে চলে যেতে হয়েছিল। তো কাজেই এই যে সামনে যে দিনগুলো, তারেক সাহেব এসছে, নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে, সামনে ইলেকশনের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী প্রস্তুতি নেওয়া, ইলেকশনে জয়লাভ করা, ভোটার আনা, তারপর শেষে ক্ষমতা গ্রহণ করা ইত্যাদি সবকিছু। এর মধ্যে ভারতের হেজিমনি, পাকিস্তানের ইন্টারফেয়ারেন্স, আমেরিকার যাকে বলা হয় এখানে নানা কূটনৈতিক তৎপরতা, পশ্চিমাদের চাপ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সমস্যা, আওয়ামী লীগের বিভিন্ন ফোড়ন কাটা চক্রান্ত, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে খালেদা জিয়া বিহীন যে বাংলাদেশ বা বিএনপি, এটা কি বর্তমান বিএনপি যারা নেতৃত্ব রয়েছেন তাদের জন্য খুবই সুখকর হবে নাকি কঠিন হবে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।